সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজিদ মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজনটি। আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তাইফুল ইসলাম টিপু ভাই, আপনাকে ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। আজকে যে বিষয়গুলো রয়েছে আলোচনার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য ছাত্রদল কর্মী ছিলেন, তার যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, সেটিতে আসলে অপরাধী যারা, তারা কিন্তু 10-12 জন ছিল। তো সেখান থেকে 3 জন মাত্র আটক হয়। এই বিষয়টি নিয়ে আসলে সাম্য সহপাঠী যারা আছে, শিক্ষক ডিপার্টমেন্টের সহ বিভিন্ন অর্গানাইজেশনের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। এটি একটি বিষয়। আর পাশাপাশি গত কয়েকদিন ধরে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গণ অনশন কর্মসূচি পালন করেছেন। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা সাম্যর বিষয়ে আসি। সাম্যর হত্যাকাণ্ডে আসলে 10-12 জন অংশ নিয়েছিলেন, সেখান থেকে মাত্র 3 জন আটক করা হয়েছে। এত সময় কি লাগার কথা? এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গ্যাদারিং এলাকায় এরকম একটি হত্যাকাণ্ড হয়ে গেল, সেই আসামিদের ধরতে এত সময় কি লাগার কথা? আপনাকে ধন্যবাদ। আসলে ছাত্র হত্যা বাংলাদেশে একটা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং দু একটা বিষয় ছাড়া, যেমন বোর্ডের আবরার হত্যার বিচারটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু আমি দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র হত্যা হয়েছে, হত্যার পরে 2-3 দিন 5 দিন হয়তো এটা নিয়ে তার সহপাঠীরা, তার সহকর্মীরা, এমনকি শিক্ষকরা হয়তো একটা প্রোগ্রাম কর্মসূচি দেয়, কর্মসূচিতে অংশগ্রহণ করে, তারপরে এটা ধামাচাপা পড়ে যায়। কোনো ছাত্র হত্যারই সঠিক বিচার বাংলাদেশের মাটিতে খুবই কম হয়েছে, হয় নাই বললে চলে, যার কারণে এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। আর যেহেতু ঢাকা শহরকে একটা গুরুত্বপূর্ণ শহর, ঢাকা বিশ্ববিদ্যালয় আরো গুরুত্বপূর্ণ জায়গা, সেন্সিটিভ পয়েন্ট, সেখানে আপনার ছাত্র হত্যা হচ্ছে কারণ ঢাকা শহর ম্যাক্সিমাম সিসি ক্যামেরা আওতায় আছে, এবং সেখানে সরোয়ার্দী উদ্যানের যে পয়েন্টটা, টিএসসি চত্বর, এই জায়গাগুলো তো, এবং ওখানে একটা বড় ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, এবং সেখানে প্রতিনিয়ত হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে, সেখানে সিসি ক্যামেরা নাই, এটা একটা আশ্চর্যের বিষয়। যেখানে একটা দোকানেও পর্যন্ত একটা সিসি ক্যামেরা থাকে। তারপরে সেখানে থেকে 10-12 জন হোক, 2 জন হোক আর 20 জন হোক, এখানে ঠান্ডা মাথায় একটা কিল করে ধুয়ে তারা নির্বিঘ্নে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। এবং আমি মনে করি এটার মধ্যে দিয়ে 2টা প্রেক্ষাপট। একটা হচ্ছে আপনার বাংলাদেশে গত কিছুদিন আগে যে ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকার, আমি বহু জায়গাতেই বলেছি, সরকারের যারা পৃষ্ঠপোষক, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তারা সরকারে আছে, এবং সেই সরকারি দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ হলেও সেই ছাত্রলীগটা আজকে কতজনকে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করা হয়েছে? তারা তো আজকে 6 মাস আগেও যা ছিল, এখনো তারা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো না কোনো নামে, কোনো না কোনো প্রক্রিয়াতে নিষ্ক্রিয় অবস্থায় বা সুপ্ত অবস্থায়, যেটা বলা যায় যে তারা তাদের পলিসি অ্যাডাপ্ট করার জন্য চেষ্টা করছে না, তা তো না, তারা তো প্রতিনিয়ত চেষ্টা করছে। সেই সব বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সরকার, টোটাল সরকারি ব্যবস্থাটাই হচ্ছে আপনার
একটা উদাসীনতার মধ্যে চলছে। মনে হচ্ছে যে এই সরকারের কর্মকাণ্ডে এবং সরকারি যারা বাহিনী বা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তারা মনে করছে যে এটা একটা রুটিন ওয়ার্কের মতো দায়িত্ব পালন করছে। আসলে সিনসিয়ারলি দেশের আইন শৃঙ্খলা রক্ষা পদক্ষেপ নেওয়া এই বিষয়গুলা আমার কাছে মনে হয়েছে যে একটা ধরি মাছ নাসুই পানির মতো একটা যেটা প্রবাদ বাক্য এরকম ভাবে চলছে, যার কারণে প্রতিনিয়ত একটা ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ঘটনাই একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমার কাছে মনে হয়েছে সকল পরিস্থিতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারে যারা দায়িত্ব পালন করছে তারা উস্কানোর চেষ্টা করছে, আর যারা দায়িত্ব পালন যারা করছে তার ভিতরেও ছাত্র নামে বিভিন্ন পেশায় ফ্যাসিবাদ সরকারের যারা আছে তারাই কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করছে এবং মুখ্য ভূমিকা পালন না করার পিছন থেকে তাদেরকে সকল পরিকল্পনা উস্কানি দেওয়া যায়। আসামিদের না ধরে বলা যে বহিরাগতরা হত্যা করেছে, আমি কি বলছেন? মানে এখানে আমি এটাকে বিশ্বাস করি না, কারণ বহিরাগতরা সাম্যকে কেন হত্যা করবে? এটা যেহেতু পরিকল্পিত হত্যা আমার কাছে মনে হয়েছে যে সে যাচ্ছে বা সে ওদিক দিয়ে যাচ্ছে, তাকে এসে একটা বহিরাগতরা কেন তাকে স্টেপ করবে? তার সাথে তার তো বহিরাগত বা সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলা হচ্ছে একটা ইস্যু তৈরি করার জন্য, একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য, একটা প্রেক্ষাপট সৃষ্টি করার জন্য এইগুলা পরিকল্পিতভাবে কোনো না কোনো মহল করছে। এখানে কোনো অপরিকল্পিত কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় বহিরাগতরা ঘটানোর কোনো সুযোগ নাই। আর যে জায়গায় ঘটছে সেখান থেকে তারা বহিরাগতরা করলে সেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, কারণ সেখানে তো আর সরোয়ার্দী উদ্যানের মধ্যে অনেকদিন থেকেই সরোয়ার্দী উদ্যানের মধ্যে এই বিভিন্ন অপকর্ম চলছে। সেখানে সরোয়ার্দী উদ্যান না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই যেগুলা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে থেকে পুলিশ একজনকে ধরছে আবার ছেড়ে দিচ্ছে। সেখানে অনেক ধরনের অপকর্ম হচ্ছে যা সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে অনেকে জড়িত, ছাত্ররাও অনেকে জড়িত হয়ে যাচ্ছে। সেইগুলো তো সরকারের দায়িত্ব যে কোথায় কোন দুর্ঘটনা ঘটছে বা কোনো অনিয়ম হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু ঘটনা ঘটার লম্বা সময় পার হয়ে গেল, আসামিরা কিভাবে পালিয়ে গেল? তাদেরকে ধরাটা কি এতটাই কঠিন ছিল? আমি তো আপনাকে প্রথমে বলছি এটা কোনোভাবেই কঠিন ছিল না। এই ঘটনা পরিকল্পিত, ঢাকা ইউনিভার্সিটির কেউ না কেউ জড়িত না থাকলে এই ঘটনা সেখানে ঘটানোর সাহস বহিরাগত কেউ পারবে না, এবং এটা পরিকল্পিত করা হয়েছে এবং তারা যারা করছে তাদেরকে বাইর করে দেওয়ার চেষ্টা করছে। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজন থেকে আমি যেটা শুনেছি সেখানে দোকান কর্মচারী, তারপরে আপনার যারা দিন আনে দিন খাওয়ার মানুষের সাথে তো আপনার তারা জড়িত নন আমি বিশ্বাস করি না এটা। এবং তাৎক্ষণিকভাবে এর কি রিভেঞ্জ ওই গরিব মানুষগুলোর বাড়ি পর্যন্ত পোড়াই দেওয়া হলো, এটা তো আইনের ভাষায় এটা প্রতিবাদ হলো না, আইনের ভাষায় তো এটা প্রতিবাদ হলো না। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এই দায়িত্ব, ভিসি প্রক্টোরিয়াল বডি আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বে আছে কেউ এই দায়িত্ব অস্বীকার করে না। দায়িত্ব তো বিচার তো তাদের হওয়া উচিত। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ব্যর্থতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের ব্যর্থতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের ব্যর্থতা, ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল কর্তৃপক্ষের ব্যর্থতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, যে ওই অঞ্চলগুলোতে যে প্রশাসনিক পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে তাদের ব্যর্থতা, গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতা যে এখানে এই ঘটনাগুলি কেন ঘটছে এবং এর যথাযথ করতে, এটাতে আইওয়াস পাত্র যে গরিব তিনটা লোককে ধরে নিয়ে গেছে। আসলে আমি এটা বিশ্বাস করি না যে এরা এই ঘটনাগুলা সাথে কোনো বড় ধরনের কোনো পরিকল্পনা আছে, এবং সে ছাত্রদলের নেতাকে গ্রেপ্তার করছে, একটা ছাত্র সংগঠন নেতাকে গ্রেপ্তার করছে, হত্যা করেছে। সাধারণ কোনো ছাত্রকে যদি করতো তাও না একটা কথা ছিল, কারণ এখানে উস্কানি দেওয়ার জন্য এবং ছাত্র সংগঠনকে ছাত্রদলকে বিভিন্নভাবে কর্তৃপক্ষের সাথে মুখোমুখি হওয়ার জন্য এই প্রক্রিয়াগুলি করছে। ছাত্রদলকে বিএনপিকে প্রশাসনের বর্তমান সরকারের সাথে মুখোমুখি করার প্রক্রিয়ার অংশ হিসেবে আমি মনে করি এটা। ধন্যবাদ। আমরা এইবার অন্য একটি আলোচনায় আসি। সেটি হলো, আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে রাজপথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা। তাদের কিছু দাবি দেওয়া আছে, যেমন তাদের যে শিক্ষা বাজেট 25-26 শিক্ষাবর্ষের যে বাজেট, সেটি যাতে কাটছাট না হয়, পাশাপাশি তাদের যে স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস সেটি যাতে কাজ শুরু হয়, পাশাপাশি আরো কয়েকটি দাবি রয়েছে। এই দাবি নিয়ে তারা গণ অনশন কর্মসূচি আজকে পালন করেছে। এর আগে গতকালকে আমরা দেখেছি যে তাদের
উদ্দেশ্যে তাদের আন্দোলনে টিয়ার সেল নিক্ষেপ করেছে, পুলিশ লাঠি পেটা করেছে শিক্ষকদেরকেও। আসলে এর আগে আমরা কুয়েটে আন্দোলন দেখেছি, সেখানেও পুলিশের ভূমিকা দেখেছি। আসলে এই ক্যাম্পাসগুলো কেন্দ্রিক রাজনীতি হঠাৎ করে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি এবং এই যে দাবি দেওয়া আদায়, একটা সময় দেখা যায় যে সরকার মেনে নিবে, কিন্তু এত জল ঘোলা করে কেন? আসলে আসলে মানে বিশৃঙ্খলার কারণেই কি এমনটি হচ্ছে, নাকি সরকার হিমশিম খাচ্ছে যেহেতু রাজনৈতিক সরকার না? অনেকেই বলছেন আর কি। দেখুন, আসলে এখানে ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আমি এই সরকার ক্ষমতা আসার পর থেকে দেখছি যে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে যমুনা অভিমুখী হয়েছে। বিগত 17 বছর কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কিন্তু এই দাবি দেওয়া লিখে যায়নি, কারণ এই দাবিগুলো তো আজকে নতুন সৃষ্টি হয়নি। হঠাৎ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলি আসছে, তারপরে ছাত্র শিক্ষকরা হুট করে শাটডাউন দিচ্ছে, তারপরে আপনার বিভিন্ন এর আগেও আমি দেখেছি আরো বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যানারে যে কোনো ঘটনা ঘটলেই আপনার চলে যাচ্ছে যমুনা অভিমুখী। তো এখন সরকারের যে অর্গানগুলি আছে, সেই অর্গানগুলি আগে কিন্তু এই 17 বছর কিন্তু দুজনকেও কিন্তু এক জায়গায় দাঁড়াতে দেয়নি, এই আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এখন দেখি যে নামে মাত্র তারা একটা ভূমিকা পালন করতেছে। দেখা যাচ্ছে যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু ছাত্র ঢুকে পড়ছে বা আন্দোলনকারীরা ঢুকে যাচ্ছে। এইটা তো এক সেন্সের প্রধান উপদেষ্টার নিরাপত্তারও বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা মধ্যে পড়ে গেছে। তো আমি মনে করি, আর যদি এই দাবিগুলাই যদি, আমার কথা হচ্ছে যে দাবিগুলো যদি যৌক্তিক হয়, তাহলে প্রথমে যুক্তি চর্চক মানার দরকার। সরকার বলে দিবে যে আমি এটা মেনে নিলাম, বা এটা আমার করা সম্ভব, এটা আমার করা সম্ভব না, পরিষ্কার করে দিবে। আর নাহলে এখানে আর যদি মনে হয় যে, আমার কাছে যেটা মনে হচ্ছে এর প্রত্যেকটা ঘটনার পিছনেই কিন্তু ফ্যাসিবাদের কোনো না কোনো ইন্ধন আছে বলে আমি মনে করি। কারণ এই ফ্যাসিবাদের ইন্ধন যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সরকার যদি মনে করে শিক্ষকরা শাটডাউন দিয়ে দিবে, গভর্নমেন্টের এগেনস্টে, এই গভর্নমেন্টের বেতন নেবে, গভর্নমেন্ট টাকা দিবে, গভর্নমেন্টের ইয়ে থেকে, এটা শিক্ষক আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে শিক্ষকদেরকে প্রথম দিনই ছাড়াই করে দিয়ে আমি বলতাম যে নতুন শিক্ষক দায়িত্ব নেবে। কারণ যদি সরকারের যুক্তির জায়গায় যদি শক্ত না থাকে, তাহলে সরকার তো চালাতে পারবে না। আর সরকার চালাতে পারছে না। তো এই অবস্থা যে কোনো মুহূর্তে দেখবে বড় ধরনের গণবিস্ফোরণ আছে। যেখানে অনুষ্ঠানে যারা আছে, যদি আজকে ফ্যাসিবাদ যদি 20-30 হাজার লোকের, তাদের তো দেশের মধ্যে আছে, তারা যদি এই ছাত্রর নামে যদি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে যদি তারা যদি সেখানে ঢুকাই দেয়, তাহলে কি করবে? সেখানে সরকারকে তো পরিকল্পিত হয়েছে। সরকারের সব উপদেষ্টারা মনে করছে যে আমরা এখানে আরাম এসে থাকা আর হচ্ছে মানে নিজের যতটুকু দায়িত্ব কাজ সেটুকু করা ছাড়া কোনো দায়িত্ব পালন করতেছে মনে হয় না। তো সেই কারণে সরকারের উদাসীনতা আছে, সরকারের দুর্বলতা থেকেই এই আন্দোলনগুলি সৃষ্টি হচ্ছে, এবং এই আন্দোলনগুলি একটা প্রতিনিয়তই দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, এখানে রাস্তা বিঘ্নিত হচ্ছে, রাস্তায় মানুষ যে কোনো সময় যে একটা দুর্ঘটনা ঘটবে না এমন তো কোনো বিষয় নাই। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এর জন্য সরকারের কোনো পরিকল্পিত রোড ম্যাপ না থাকার কারণে এই ঘটনাগুলো প্রতিনিয়ত করছে, এবং এইগুলা দ্রুত সরকারকে দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে দ্রুত হয় তাদেরকে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, গণতান্ত্রিক সরকার সেই ব্যবস্থা নেবে, অথবা তাদেরকে যথাযথ ব্যবস্থা পদক্ষেপ নিতে হবে। কারণ দেখি যে পুলিশ যারা আছে আর ওনারা যার মতন করে ইয়া নিচ্ছে, অথচ 17 বছর মিনিমাম 2জন মানুষকে এক জায়গায় দাঁড়াতে, প্রধানমন্ত্রী দপ্তর তো দূরে কথা, প্রেস ক্লাব, প্রধানমন্ত্রী দপ্তর আছে তেজগাঁ, প্রেস ক্লাবের সামনে 2জন তাকে পরিষ্কার হচ্ছে। সেখানে হ্যাঁ বলতে পারে পরিষ্কার করতে যে রক্তপাত হবে, রক্তপাত তো হয় নাই। যদি প্রথমে পদক্ষেপ নেয় তো রক্তপাত হওয়ার তো কোনো সুযোগ নেই, হ্যাঁ, কোনো মিনিমাম কোনো সুযোগ নেই। তো সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে সকল ক্ষেত্রেই কোনো যারা মুভমেন্টটা করছে তারা পরিকল্পিতভাবে করার চেষ্টা করছে। হয়তো সেটা দানা বাঁধছে না, একটা সময় এটা একটা দানা বাঁধবে, যেটা 5ই আগস্টের আগে যে ঘটনা ঘটছে সেই দানা কিন্তু এইভাবেই কিন্তু ছোট ছোট ঘটনা থেকে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটছে। তো সেই কারণে এখনই সরকারকে আমি বলবো যে সজাগ হওয়া এবং যথাযথ পদক্ষেপ নিয়ে, এবং সরকারকে আরো সজাগ এবং দায়িত্বশীল হওয়া উচিত। যে রাজনৈতিক দলগুলো যারা স্টেট হোল্ডার, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো কেমনে সমাধান করা যায় সেগুলো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
দেখা যাচ্ছে যে অন্যান্য দলগুলোর সমর্থক আছে, সেই শিক্ষকরা কি করে, সেই ছাত্ররা কি করছে, তাদেরকে মোটিভেট করতে হবে যে না এটা করতে দেওয়া যাবে না। তাহলে তো, কারণ ছাত্ররা যারাই মিছিল নিয়ে আসছে তারা সবাই সাধারণ ছাত্র আমি মনে করি না। তাদের সেখানে অবশ্যই যারা রাজনৈতিক স্টেট হোল্ডার তারা কোনো না কোনো ভাবে বাইশটাই কিন্তু এবং সাধারণ ছাত্রদের সম্পৃক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেমনে গাড়ি দিয়ে দিচ্ছে, যায় প্রধান উপদেষ্টা শুরু করে খাবার দিচ্ছে, খাবার আসছে কোথায় থেকে, এই খাবারটা হয়তো সরকারের কোনো পয়সা থেকে আসছে, অথবা কোনো পরিকল্পিত কোনো সংস্থা বা পরিকল্পিত কোনো সংগঠন তাদেরকে বিয়ার করতেছে। তো সেই কারণে আপনাকে বুঝতে হবে যে এটা কোনোটাই অপরিকল্পিত না। এর মধ্যে আমরা দেখলাম 7 কলেজ আবার ব্রিফিং করছে, তারাও আবার নতুন করে মাঠে নামা। এটা টোটালটাই তো বলছি যে এই সরকারের আমি আগারও বলছি যে গত ফ্যাসিবাদ সরকার যে ঘটনাগুলি সব ফ্যাসিবাদ সরকার বিভিন্ন নামে বেনামে, যেহেতু তাদের সংগঠনকে বিভিন্নভাবে ব্যান্ড বা ছাত্রলীগকে ব্যান্ড করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেই কারণে তারা বিভিন্ন প্রক্রিয়াতে বিভিন্ন রাস্তায়, আর সবচাইতে আরো সহজ পন্থা আছে যে যাদেরকে সরকার এই রাষ্ট্র পরিচালনা করতে তাদের 80% উপর হচ্ছে ওই ফ্যাসিবাদ সরকারের দোষরে অবস্থান করছে। কারণ এখন আন্দোলনে যারা আছে তারা ফ্যাসিবাদের পক্ষে মদত দিচ্ছে, আবার যারা রক্ষা করার দায়িত্ব আছে সরকারের পক্ষে তাদেরও 80% ওই আন্দোলনকারীদেরকে উস্কানোর পক্ষে আছে, যাদের দুই পক্ষই কিন্তু একটা সময় সমন্বয় হয়ে যেতে পারে। এটা সরকারকে মনে রাখতে হবে। দুই পক্ষ যখন এক পক্ষ হয়ে যাবে তখন কিন্তু যমুনার ভিতরেও কিন্তু ঢুকে যাবে। এটা প্রধান উপদেষ্টাকে ভাবতে হবে, এবং প্রধান উপদেষ্টার কলিগরা প্রধান উপদেষ্টাকে আমি মনে করি যে সার্বিক সহযোগিতা করছে না, কারণ তারাও অধিকাংশই সেই ফ্যাসিবাদ হাসিনার দোসরাই কিন্তু অধিকাংশ তারা নিচে, তারা মনে করছে যে এটা হয়ে যাবে। আবার এদের মধ্যে অনেকে মনে করছে বিপ্লবী সরকার গঠন করতে হবে। মানে আমার কাছে মনে টোটাল উপদেষ্টা পরিষদটাই যেন একটা অসমন্বয়হীনতার মধ্যে দিয়ে চলছে, এবং তাদের প্রত্যেকেরই হয় উদাসীনতা আছে অথবা কোনো পারপাস আছে। আপনি বলছিলেন যে ফ্যাসিবাদ তো 5 আগস্টের পরে ফ্যাসিবাদের নেতৃত্বে যারা ছিলেন তারা পালিয়ে গেছেন। এরপরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা বলছে বারবার যে ফ্যাসিবাদের দোসররা কিন্তু প্রশাসন সহ বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান বলি আমরা, প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক কাঠামোতে তারা অবস্থান করছে। এখন এটি একটি বিষয়, কিন্তু এই ফ্যাসিবাদের দোসর যাদেরকে বলা হয় তারা তো দেশের বৃহৎ একটা অংশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কার্যক্রম নিষিদ্ধ হলো, প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন তাদের নিবন্ধনও বাতিল করেছে। তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা কি সম্ভব? যে কাজটা সরকারের করা উচিত ছিল অনেক আগেই, 5ই আগস্টের পরেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগকে যে ব্যান্ড করুক আর তার বিচার করুক, রাজনৈতিক দল হিসাবে বিচার করুক, তখনই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। 9 মাস পরে এসে কিছু ছাত্র, কিছু মানুষ এক জায়গায় হওয়ার পরে প্রতিবাদ করলো, আর প্রতিবাদে কি আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনের মধ্যে প্রতিবাদ করার, সেই প্রতিবাদের আলোকে উপদেষ্টা পরিষদ মিটিং ডেকে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলো। আওয়ামী লীগকে কিন্তু ব্যান্ড করেনি, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করেছে বিচার চলা পর্যন্ত। আওয়ামী লীগ ব্যান্ড করতে হলে এটা তো অধ্যাদেশের মাধ্যমে করতে, কিন্তু ব্যান্ড না করলেও আপনার যখন কার্যক্রম নিষিদ্ধ হলো, আবার পাশাপাশি নির্বাচন কমিশন নিবন্ধনও বাতিল করলো, ব্যান্ড না করলেও অনেকটা তো ব্যান্ডের মতোই। নির্বাচন কমিশন তো এখন আস্তে আস্তে সরকারের, তো আগের সরকারে যেমন তুল বিভাগ ছিল, এখন আস্তে আস্তে সেই তুল বিভাগের দিকে যাচ্ছে কিনা সেটা একটা মানুষের কাছে একটা প্রশ্ন থেকেই যায়, এবং এই কর্মকাণ্ড থেকে তার একটা প্রশ্ন তো জন্মানো শুরু হয়েছে। নির্বাচন কমিশন সরকার যা বলছে বলার আগেই যদি নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়ে ফেলে, তার তো বুঝতে হবে নির্বাচন কমিশন কতটুকু তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে, তার সে সাংবিধানিকভাবে হয়েছে কিনা বা গঠনতান্ত্রিকভাবে হয়েছে কিনা। আর প্রধান উপদেষ্টা এখানে আমি যতটুকু জানি যে কোনো বড় ধরনের ডিসিশন হচ্ছে অধ্যাদেশ জারির মাধ্যমে হবে অথবা পার্লামেন্টের মাধ্যমে হবে। তো এটা তো আপনার প্রধান উপদেষ্টা সার্কুলার করলেন, স্বাক্ষর করলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে জারি করলেন। এটা তো আমার কাছে মনে হচ্ছে যে কর্মকাণ্ড স্থগিত, নট আপনার টোটাল রাজনৈতিক ব্যান্ড। আর কর্মকাণ্ড স্থগিতকে কেন্দ্র করে নিবন্ধন বাতিল করতে পারে কিনা এটা আইনগতভাবে দেখার বিষয় আছে, এটা আমি মনে করি। আর বাংলাদেশে আমি যতটুকু আমি আপনাকে বলি যে এখানে বাংলাদেশের এখনো টোটাল বেনিফিশিয়ার আওয়ামী লীগের যারা ছিল তারাই আছে।
কারণ বাংলাদেশের যত কার্যক্রম হচ্ছে, যত ঠিকাদারি কার্যক্রম হচ্ছে, সকল ঠিকাদারি কার্যক্রম কিন্তু শেখ হাসিনা আমলে যারা করছে এখনো কিন্তু তারাই করছে, সেই নিয়মেই তাদেরকেই কিন্তু দিচ্ছে। দেখেন যত অ্যাডমিনিস্ট্রেশনের বড় বড় গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা থাকার কথা ছিল শেখ হাসিনার সময়, বিভিন্ন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সচিব পর্যায়ে, কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা যাদের নিয়োগ দিয়ে গেছে তারাই কিন্তু আছে। অ্যাডমিনিস্ট্রেশনে ধরেন আপনার টিও থেকে শুরু করে আপনার পুলিশ প্রশাসনে কিছু কিছু জায়গায় একটা জায়গাতে পরিবর্তন হয়েছে। এইটা একটা সরকারের প্রথম দিনই কার্যক্রম হচ্ছে যে আমি সরকার যদি চালাইতে চাই তাহলে আমাকে পরিকল্পনা করতে হবে যে আমি কাদের দিয়ে চালাবো। আমি কালকে সকালবেলায় যদি কালকে কাকে দিয়ে আমার কাজটা হবে, সেটা যদি আমার পরিকল্পনার মধ্যে না থাকে, আমার কাজটা যে করছে না তাকেই যদি বারবার রাখা হয়, তাহলে তো যা হওয়ার তাই হবে। আজকে আলী ইমাম মজুমদার সাহেব উনি তো আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর লোক ছিলেন এবং উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। তারপরে আজকে আপনার ওই যে আরো কিছু যারা হয়েছে, আপনার উপদেষ্টা হয়েছে, তারা বিভিন্নভাবে কারো সরকারের বেনিফিট পাইছে, এখনো পাচ্ছে। আর সরকারের আমার কাছে মনে হয় সরকার কিছু কিছু উপদেষ্টারা তো তাদের আত্মীয়স্বজন, তাদের লোকজন যা পত্রিকায় দেখতেছে, তারা তো নিজের আখের গুছাতে সরকার চালাতে যায়নি, আখের গুছাতে চালাচ্ছে মামলা আসামি তারা উপদেষ্টা। তাহলে আপনি বুঝতে হবে যে এখানে তো আসলে সরকারে এখনো সিংহভাগ জায়গাতে আওয়ামী লীগের লোকরাই আছে এবং এখনো সরকারের যত বেনিফিট, এটা বিএনপি বা অন্য দল, ছোটখাটো যে দু একটা দল ওরা কিছু পায় মনে করছে যে পৃথিবীর সব পেয়ে গেছে। আসলে যারা কোনোদিন রাষ্ট্র চালায় নাই, পরিচালনা করে নাই, তাদের অভিজ্ঞতা না থাকলে যা হয় অল্পতেই খুশি, তারা পাগলের মতন মনে হচ্ছে যে এই সরকার যা করছে ভালো করছে। কিন্তু আসলে বাস্তবতা যেদিকে যাচ্ছে, মানুষ দিন দিন মানুষের ক্ষোভ, এই সরকারের উপর ক্ষোভ কিন্তু মানুষের আস্তে আস্তে বাড়ছে। কারণ রাস্তা দিয়ে যদি যেতে না পারে, রাস্তা যদি প্রতিবন্ধ, মানুষ তো বিরক্ত হবেই, এটা সবার কাছে যেন বিরক্ত হবে। তো সেই জায়গাতে থেকে আমি মনে করি যে সরকারের এখনো সময় আছে। সরকার তার কাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমি যদি জায়গায় থাকতাম, ধরেন আজকে পুলিশের 2 বছর এই সরকার আসার পর 2বার নিয়োগ হয়েছে, আপনার এই পুলিশ নিয়োগ করছে। আর পুলিশ প্রশাসন যদি কাজ না করে, তুমি 50,000 নেওয়ার কাছে তুমি 2 লাখ নিয়ে নাও, যারা করবে না তাদেরকে বিদায় করে দাও। এটা তো পারেই। কারণ মাঠ পর্যায়ে যদি আমার যদি এসপি প্রয়োজন হয়, আমি নিয়ে নিব ট্রেনিং 6 মাসের কাছে, 1 বছর ট্রেনিং করতে নাহলে আমি 6 মাস ট্রেনিং দিয়ে তাকে মাঠে নামাবো বা বাইরে রোটেশন ট্রেনিং দেবো, যে কিছু কেউ মাঠে থাকবে, কেউ ট্রেনিং নিবে, আবার কেউ পলিসি করলে তো অনেক কিছু সম্ভব। আর যদি মনে করি যে যেমনি চলছে, আমার কাছে তাই মনে হয়েছে যে যেমনি চলছে, আর এখানে পরিকল্পিত হবে কিছু সংগঠন বা কিছু ব্যক্তি বা বিশেষ করে ছাত্র যারা নিজেদেরকে আন্দোলনের মূল উদ্যোক্তা মনে করে, তারা এবং তাদের কিছু লোকজন আর কিছু সংগঠন মিলে হচ্ছে এই সরকারকে মিসগাইড করতেছে, আর সরকারও সেভাবে মিসগাইড হতেছে। এইভাবে চললে সরকারের সবচেয়ে বড় কিন্তু পে করতে হবে এই সরকারে যারা আছে, তাদেরকে পে করতে হবে। কেউ মনে করছে যে ভোট ছাড়া বিপ্লবী সরকার দিয়ে আমরা দেশ চালাবো, বিভিন্ন জ্ঞান দিতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক পিএইচডি হোল্ডার দিয়ে কিছু হয় না, কিন্তু আবার অনেকে অশিক্ষিত নেতা দিয়ে অনেক কিছু হয়, যাদের সাথে মানুষের সম্পর্ক থাকে। দেখেন বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, দল পরিচালনা করছে দীর্ঘদিন, এবং তার চাইতে অনেক বেশি শিক্ষিত মানুষরা কিন্তু তার অধীনে কাজ করছে এবং কমফোর্টলি কাজ করছে, সে করাইতে পারছে, এটাই তার যোগ্যতা। জিয়া রহমান যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, উনি সারা বাংলাদেশে কাকে দিয়ে কোথায় কি কাজ হবে সেগুলো উনি কিন্তু খুঁজে নিয়ে এসছে এবং তাদেরকে দিয়ে কাজ করেছে। দেখেন 3 বছরের মধ্যে দেশকে একটা খারাপ দেশকে, একটা অসৃষ্টিকর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে ছিল না, যেখানে সেই সময় কিন্তু এখনকার চাইতে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু 3 বছরের মধ্যে দেশকে সমৃদ্ধ করছে, সারা বিশ্বের কাছে দেশের মান উজ্জ্বল করছে, দেশের উন্নয়ন করছে, অর্থনৈতিক সমৃদ্ধ করেছে, কৃষি সমৃদ্ধ করেছে, শিক্ষা সমৃদ্ধ করছে। বাংলাদেশে ওই 3 বছরে যত কর্মকাণ্ড হয়েছে, আমার মনে হয় যে
এই কম্পেয়ার করলে 53 বছরের সাথে কিন্তু ওইটারই ফলাফ এসে 53 বছরের বাকিরা কাজ করছে, সেটা যে দলই ক্ষমতায় থাকুক। তা আপনাকে সদিচ্ছা থাকতে হবে, আপনাকে কাকে দিয়ে কোন কাজটা হবে এটা আপনাকে চিন্তা করতে হবে। একটা রাষ্ট্র চালানো, আমি যখন ইউনিভার্সিটি একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম বা সেক্রেটারি ছিলাম, তখন আমাকে ভাবতে হচ্ছে কোন হলে কাকে দিয়ে কোন কাজ হবে, কাকে কি হবে, আজকে কি হতে পারে, সারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোথায় কোন ঘটনা ঘটছে, সেগুলো সব কিন্তু নলেজের মধ্যে রেখেই কিন্তু ঘুমাইতে যেতে হতো, এবং সকালবেলা উঠে সেভাবে বাস্তবায়ন করার পদক্ষেপ। সেই কারণে সরকার জ্ঞানী গুণী হয় এক জিনিস, আর টোটাল মেক করা আলাদা জিনিস। যে আসলে এই যে সংকট, এই যে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনিয়ম, বিশৃঙ্খলা, শিক্ষাঙ্গন থেকে শুরু করে প্রশাসন সব ক্ষেত্রে অসমন্বয়হীনতা, যেটি আপনি বলছিলেন, এসব দূরীকরণে আসলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো মূলত এটার নামই হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন, এটা সুনির্দিষ্ট অল্প সময়ের জন্য আসে বলে এই সরকারটার নাম ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সুতরাং সেরকম প্রেক্ষাপটে আসলে এই সরকারের এই সংকটগুলোর সমাধানে আসলে কি কি করা উচিত? আপনার সরকারের প্রতি আহ্বান থাকবে কি? সরকারের প্রতিনিয়ত স্টেক হোল্ডার যারা রাজনৈতিক, যারা বাংলাদেশের রাজনীতিতে মানুষকে যারা নিয়ন্ত্রণ করে, সেই সব সংগঠনদের সাথে প্রতিনিয়ত খোলাবার আলোচনা করে তাদের সাথে তাদের আলোচনার ভিত্তিতে একটা জিস্ট বের করে পদক্ষেপ নেওয়া উচিত। এটা হচ্ছে সরকার যতক্ষণ ক্ষমতা থাকবে, এটা হচ্ছে সরকারের কতক্ষণ ক্ষমতা থাকবে আসলে এই ধরনের গভর্নমেন্ট তো আপনার লং টাইমের জন্য ক্ষমতায় থাকা উচিত না, কিন্তু যে সময়টুকুই থাকবে সেই সময়টুকু থেকে স্টেট হোল্ডারদেরকেই তাকে কনফিডেন্স নিতে হবে। এখন দেখছি যে আমি দেখতে পাচ্ছি যে কোনো ছোট্ট কিছু সংগঠনের কোনো সুপারিশ নিয়ে কাজ করছে সরকার, বা কোনো ব্যক্তির সুপারিশে কাজ করছে। ব্যক্তি আর সংগঠন কিন্তু এক জিনিস না। বিশাল এই দেশটাকে আওয়ামী লীগের মতন একটা ফ্যাসিবাদী সংগঠন এবং আওয়ামী লীগের মতন একটা এই দেশে লুটেরাজদের সরকার, লুটেরাজদের একটা দল, তারা অজস্র টাকার মালিক। তাদের সাথে লড়াই করতে হলে, তাদেরকে ধ্বংস করতে হলে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত দুর্বল করতে হলে রাজনৈতিক মোটিভেশন প্রয়োজন। মানুষের কাছে যে মানুষকে মোটিভেশন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলছি যে আপনার এই সরকারের সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে অনেক কিছু জ্ঞান, অনেকের থেকে জ্ঞান দানে সোজা সাপটা যেটা কথা মোটা থাকে, সেটা হচ্ছে যে আপনার দ্রুত নির্বাচনের পদক্ষেপ নিয়ে নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা, জনগণের কাছে যাদের জবাব দিতে আছে সেই সরকারের কাছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে এরাও আসবে, তারাও কিন্তু তাদের তখন পদক্ষেপ নিতে হবে। এখন তো কেউ তো দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব যখন নেবে না তখন কিন্তু খুব দেশ চালানো হোক বা সংসার চালানো হোক, যেটাই বলেন সেটা করতে কঠিন কাজ। ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।